কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমাদের পরিবেশ বিষয়ে কতদূর হয়েছিল পড়া? হচ্ছে চার চার অব্দি। পেজ নাম্বার কত? পেজ নাম্বারটা বলো একটু। হুম। চুয়াত্তর। 74 পেজ। কি আছে দেখো তো হেডিংটা? এটা আছে ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল। যুবতারা ও সপ্তর্ষিমণ্ডল। এর আগে পর্যন্ত হয়েছিল তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল, সত্যি সত্যি কি তুমি কোনোদিন ধ্রুবতারা দেখেছো? না। কোন দিকে ওঠে জানো? হ্যাঁ স্যার। কোন দিকে ওঠে? যুবতারা হুম। ও তারা হচ্ছে উম, উত্তর দিকে। হ্যাঁ, আকাশের উত্তর দিকে ওঠে। একটু পড়ো, রিডিং পড়ো তো দেখি। সুশোভন বলল, স্যার বলেছেন কাল সন্ধেবেলায় ক্লাস হবে। কি মজা, রাতের বেলায় বন্ধুদের সঙ্গে স্কুলে থাকতে পারবো, কেউ বকবে না। পরের দিন ঠিক রাত 8টায় আমরা স্কুলের মাঠে হাজির। আকাশটা যে এরকম তারা দিয়ে সাজানো তা তো আগে দেখিনি। আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে স্যার একটা জোরালো টর্চ জ্বালিয়ে তারা চিনাতে লাগলেন। ওই দেখো ওই তারাটা, হ্যাঁ বলে স্যার টর্চটি জ্বেলে দিলেন। টর্চের আলো আকাশ আকাশ পর্যন্ত পৌঁছয় না তা তো আমাদের জানা ছিল, কিন্তু ওই আলোর পথ ধরে আমরা বুঝতে পারলাম আমাদের কোন তারাটি বা তারাগুলো দেখাতে চান তিনি। স্যার বললেন, উত্তর পূর্ব দিকে দেখো, কেমন একটা প্রশ্নের চিহ্নর মতো ছবিটা দেখো, আছে। এইখানে দেখো প্রশ্ন চিহ্নের মতো। কোথায় বলো তো? এই দেখো, এইখান থেকে এটা জুড়ে দাও, দেখো মনে হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন। মনে হচ্ছে না? হ্যাঁ। মানে জিজ্ঞাসা চিহ্নটা এরকম ভাবে থাকে আমাদের, কিন্তু এটা উল্টো জিজ্ঞাসা চিহ্নের মতো না? হ্যাঁ। এইখানে দেখো গুনে গুনে 7টা তারা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এর জন্য কে বলা হয় সপ্তর্ষি মণ্ডল, সপ্ত ঋষি মণ্ডল বা সপ্তর্ষি মণ্ডল। কারণ কি জানো? 7টা ঋষির নাম অনুসারে এই তারাগুলোর নামও আছে। স্যার নামগুলো আমি জানি। বলো তো। হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচ। বাহ, গুড। মরিচ। আচ্ছা, তারপরে দেখো তো কি আছে। কেমন একটা প্রশ্নের চিহ্নের মতো সাজানো আছে সপ্তর্ষি, ঠিক যেন একটা প্রশ্ন চিহ্ন। হিমাদ্রি হিমাদ্রি বলল। বলল, টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখালেন। স্যার ওই হলো কটু, তার পিছনে তারপর পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচ। 7টা তারা মিলে তাদের নাম দেওয়া হলো সপ্তর্ষি মণ্ডল। নাম দেওয়া হলো সপ্তর্ষি মণ্ডল। রাজীব বলল, বশিষ্ঠের একেবারে গায়ে বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ওই ছোট মতো ফুটকি তারাটির নাম কি? স্যার বললেন, ওর নাম অরুণ দ্যুতি, বশিষ্ঠের স্ত্রী। কোনটা বলো তো? এইটা কোনটা? এই এখানে হুম।
কোনটা বলো তো? এই যে ছোট্ট মতো এই ফুটকিটা, এটা। বশিষ্ঠর স্ত্রীর নাম কি? অরুন্ধতী। অরুন্ধতী। সেই শুনে সেই সবাই কি শুনে হাসি। অভিষেক জিজ্ঞেস করলো, স্যার ধ্রুবতারা কোনটা? স্যার টর্চ জ্বালালেন। পুলহ আর পুলহ উম, আর ক্রতুর দিকে আলো ফেললেন। বললেন পুলহ আর বললেন ক্রতু পুলহ আর মানে ক্রতুকে উপরের দুটো তারাকে একটা সরলরেখায় উপর রেখে সোজা দিকে চলে যাও উত্তর দিকে। ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম ধ্রুব তারা। দিবতারা। সপ্তর্ষি তো বটেই, আকাশে তাহলে আমরা কোথায় কি করে ধ্রুব আকাশে তারাটা সব চিনবো? জায়গায় এই দুটো তারাকে দেখো সোজা করে উত্তর দিকে চলে যাও, এই দুটো তারাকে। তাহলে এইটার নাম কি? ধ্রুবতারা। হুম। তারপরে ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম ধ্রুবতারা। সপ্তর্ষি তো বটে, আকাশে সব তারাই তার জায়গা পাল্টায়, পাল্টায় কেবল ওটাকেই আমরা নড়তে দেখি না। না। তাহলে এক জায়গায় থাকে কোন তারা? ধ্রুব তারা। রুমা ধ্রুব তারা। ধ্রুবতারা। রুমা বলল, তাই বুঝি ওর নাম ধ্রুব? তার জন্যই ওর নাম ধ্রুব। তারপরে দেখো তো এটা কি আছে? মহাকাশ ও মহাকাশ মহাকাশ অভিযান। অভিযান ও ভারত। তাহলে মহাকাশ তিতিরের কি গো? কাকু মহাকাশ মানে আমাদের মাথার উপরে যে মহা মানে অনেক বড় যে আকাশ, সেটা হচ্ছে মহাকাশ। তাহলে এই মহাকাশ। মহাকাশ যাওয়ার ঘটনাটাকে বলা হয় মহাকাশ অভিযান। আর তাতে ভারত কি করে সেটাই হচ্ছে ভারতের কি অংশ, ভারতের কি ভূমিকা। তিতিরের কাকু তিতিরের আবহাওয়া অফিসে কাজ করে। আবহাওয়া আবহাওয়া অফিস অফিসে মানে কি কাজ বলতো? দেখবে তোমাদের ফোনে এরকম একটা চলে আসে, নিয়ে লেখা থাকে 28 ডিগ্রি। মানে কি ওইখান থেকে এটা হ্যাঁ নির্ধারণ করা আছে আজকের টেম্পারেচার 28 ডিগ্রি। আর তারপরে এরকম টুক হ্যাঁ টুক 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 করে দেওয়া থাকে, এটা হচ্ছে বৃষ্টি হবে কি না, তাই না? হ্যাঁ এইগুলো হ্যাঁ যারা করে তারা হচ্ছে আবহাওয়াবিদ। আর এই সব কাজগুলো করা 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 হয় আবহাওয়া অফিসে। কোথায় করা হয় এগুলো কাজ? আবহাওয়া অফিসে। তাহলে তিতিরের কাকু কোথায় কাজ করে? না, যেখানে ওয়েদারটা বলে দেওয়া হয়, আবহাওয়াটা কেমন হবে বলে দেওয়া হয়, সেই অফিসে কাজ করে। তিতি শুধু এইটুকু জানে যে কাকু কম্পিউটারে যেটুকু জানে ছবি যে দেখে কম্পিউটারে কাকু ছবি দেখে, আর আর বুঝতে পারে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন যাবে। এই তো কদিন আগে একটা বড় ঝড় বাংলাদেশে। কাকু প্রায় প্রায় 15 দিন আগে জানতে পেরেছিলেন যে ঝড়টা আসছে। আসছে। কাকু আসছে কাকু বললেন, আগে আগে থেকে থেকে আবহাওয়ার আবহাওয়া খোঁজ খবর জানার কাজটা কিন্তু একদিনে এত সহজ হয়নি। একদিনে বিভিন্ন দেশের মানুষ হয়নি, বহু দিন চেষ্টা করেছেন করেছেন তার তার জন্য। জন্য। মানে এই আবহাওয়ার খবরটা আমরা হঠাৎ করেই জানতে পারছি না, এটা জানার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতে হয়েছে বিজ্ঞানীদের। তিতির বলল, আচ্ছা কাকু, তুমি অফিসে কম্পিউটারে কাকু ছবি দেখে কি করে আবহাওয়া বলে দাও? কাকু বললেন, বলে আমাদের অফিসের কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায়। তাহলে এইটা দেখা পৃথিবী, আর যায়। বাইরে একটা ক্যামেরা লাগানো আছে, এখান থেকে দেখা যাচ্ছে মেঘ ঝড় বৃষ্টি। ক্যামেরাটা লাগানো আছে কোথায়? স্যাটেলাইটে। কোথায় লাগানো আছে? স্যাটেলাইটে। স্যাটেলাইটে। কিন্তু পৃথিবীর বাইরে তো কেউ নেই, তাহলে কে বাইরে ছবি তো তুললো? কেউ নেই, তাহলে বিজ্ঞানীরা কে ক্যামেরা বসানো একটি যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারদিকে চাঁদের মতো করে। একেই বলা হয় কৃত্রিম উপগ্রহ। তাহলে এই যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কেমন লম্বা মতো হয়, এটা পৃথিবীর চারিদিকে চাঁদের মতো ঘুরে বেড়াচ্ছে। তাতেই বসানো আছে আরো কত যন্ত্রপাতি। তিতির তো অবাক, সে জিজ্ঞেস করলো, কিন্তু পৃথিবীর বাইরে গেলে কি করে এত সব কিছু
তুমি তো জানো কোনো জিনিস ওপরে ছুড়লে আবার মাটিতে ফিরে আসে, তাই রকেট ব্যবহার করা হয়েছিল ওইসব যন্ত্রকে মাটি থেকে বাইরে পাঠাতে, মহাকাশে পাঠাতে। মানে কি বলতো, পৃথিবীর একটা এমন আকর্ষণ, এখান থেকে তুমি একটা ঢিল ছুড়বে আবার চলে আসবে, কিন্তু এত জোরে ছুটতে হবে যেন ওটাকে টানতে না পারে পৃথিবী। এই জন্য কিসের দরকার হয়? রকেটের দরকার হয়। তিতির বললো, আমি জানি মানুষও চাঁদে গেছে, কিন্তু মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবলো কেন? তখন কাকু একটা গল্প বললেন। প্রাচীনকাল থেকে মানুষ দেখে এসেছে আকাশের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। প্রায় ১,৫০০ বছর আগে আমাদের দেশের আর্যভট্টও জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, তাই দিন ও রাত হয়। তাহলে পৃথিবী নিজের, মানে পৃথিবী এইটা গোল, তো এইভাবে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, লাট্টু যেমন ঘোরে সেরকম ঘুরছে পৃথিবী। এর জন্যই দিন রাত্রি হচ্ছে, মানে এখানে সূর্যটা থেমে আছে, এই দিকটা যখন সূর্যের সামনে আসছে অর্ধেকটাই দিন হচ্ছে, আর এদিকটা কি হচ্ছে? রাত হচ্ছে। আবার এটা কিছুক্ষণ পরে এটা ঘুরে যাচ্ছে, তখন কি হচ্ছে? উল্টো এদিকটা চলে এলো এদিকে, তখন সেখানে রাত হচ্ছে। এইভাবে দিন রাত্রি হয়। কিন্তু দূরবীন আবিষ্কার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই দূরবীন আবিষ্কার করেন, নিজেই তৈরি করে ফেললেন একটা দূরবীন। তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকে দেখতে পান। আর দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টে উপগ্রহকে। তারপর থেকে মানুষ মহাকাশ নিয়ে আরো গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। তাহলে চাঁদের যে অংশগুলো আমরা কালো কালো দেখি সেটা আসলে চাঁদের গর্ত, আর যেগুলো উঁচু উঁচু ফর্সা ফর্সা দেখি সেগুলো পাহাড়। তাহলে প্রথম কে দেখেছিলেন? বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। পাশের ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো বলো তো? দেখো এইখানে সব থেকে বড় গ্রহ কোনটা দেখতে পাচ্ছ? বৃহস্পতি। পৃথিবী কোনটা? এই দেখো, প্রথমে সূর্য যদি 1 নম্বরে হয়, 2 নম্বরে বুধ, তারপর শুক্র, 4 নম্বরে পৃথিবী, 5 নম্বরে মঙ্গল, 6 নম্বরে বৃহস্পতি, 7 নম্বরে শনি, 8 নম্বরে ইউরেনাস, আর 9 নম্বরে নেপচুন। তো কটা গ্রহ আমাদের? 7টা গ্রহ। 8টা? ঠিক। 9টা গ্রহ আমাদের, 9টা। কিন্তু পৃথিবী তো কোনো গ্রহ না, মানে হচ্ছে সূর্য কোনো গ্রহ না যে? না, দেখো আমি বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর এখানে একটা গ্রহ আছে যেটার নাম হচ্ছে প্লুটো। প্লুটোটাকে এখানে আমরা গ্রহ ধরি না, মানে ও গ্রহর মধ্যে পড়ে না, সেই জন্য এখানে বাদ গেছে। কিন্তু আমরা ধারাপাত পড়ার সময়, নামতা পড়ার সময় আমরা শুনেছি 9 নবগ্রহ। তাহলে 9টা গ্রহের নাম কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই প্লুটোটাকে এখনকার দিনে বিজ্ঞানীরা গ্রহ বলে ধরে না। তাহলে সূর্যের সব থেকে কাছে কে? বুধ, তারপরে কে? শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপর শনি, তারপরে ইউরেনাস, তারপর নেপচুন, তারপরে প্লুটো, তারপরে আরো 2টো গ্রহ আবিষ্কার হয়েছে, আরো আবিষ্কার হচ্ছে যে অনেক গ্রহ আছে। কিরকম যাচ্ছে জানো? এটা সূর্য, তো সূর্যর চারপাশে এরকম ভাবে গ্রহগুলো ঘুরছে। সূর্যর চারপাশে গ্রহগুলো এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, মানে কি বলবো, একদম সূর্য একটু একটু করে আগাচ্ছে আর ওর পেছনে পেছনে এরকম ভাবে স্প্রিং এর মতো করে গ্রহগুলো ছুটছে। আমাদের সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি কেমন ভাবে আসে তা পাশের ছবিতে দেখো। ছবি দেখে নিজেদের মধ্যে আলোচনা করো। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ, সূর্য আর পৃথিবীর মাঝে থাকা গ্রহ। তাহলে পৃথিবী আর সূর্যের মাঝে আছে বুধ আর শুক্র। তাহলে এখানে লিখবো বুধ ও শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। হ্যাঁ, বলয় আছে এমন একটি গ্রহ, শনি। বলয় কোনটা বলো তো? এই দেখো, অনেকগুলো উপগ্রহ মিলে একটা রিং এর মতো, একটা আংটির মতো তৈরি হয়েছে চারপাশে,
এটাকে বলা হয় বলয়। তিতির বললো এরপরই তাহলে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবে? মানুষ প্রথমে নিজেকে মহাকাশে যাওয়ার কথা ভাবতে পারেনি, কারণ ফিরে আসতে পারা যাবে না কিনা সেটা তো নিশ্চিত ছিল না। তাই পাঠানো হলো একটা কুকুর, নাম ছিল, কুকুরটার নাম কি ছিল? লাইকা। ইম্পর্টেন্ট, প্রথম প্রাণী যেটা মহাকাশে গেছিল সেটা লাইকা। তারপর ধীরে ধীরে মানুষ যেতে শুরু করে। চাঁদের বুকে পা প্রথম রেখেছিলেন নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, এরা তিনজন। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে গেছিলেন রাকেশ শর্মা। কে গেছিলেন? শ্রী রাকেশ শর্মা। এখন তো শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহেও বুকে নেমেছে সন্ধানী যান। সেই মঙ্গল গ্রহের যানটার নাম হচ্ছে কিউরিসিটি। আর শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। খুব ইম্পর্টেন্ট, কিউরিসিটি গেছে মঙ্গলে, শনি গ্রহে গেছে ক্যাসিনি। আমাদের দেশ থেকে কিছু পাঠানো হয়নি মহাকাশে। কাকু বললে শুরুতেই আমরা পারিনি, এখন আমরা নিজেরাই দেশের তৈরি চন্দ্রযান পাঠাতে পেরেছি। কয়েকদিন আগে চন্দ্রযান 2 গেল, চন্দ্রযান গেল না, চাঁদের বুকে সব নামগুলো আমরা দেখলাম। হ্যাঁ, চন্দ্রযান 3 গেল। হ্যাঁ, চন্দ্রযান পাঠাতে পেরেছি। মঙ্গলেও অভিযান পরিকল্পনা চলছে। যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয় সেগুলির কাজ কি? সেগুলি হলো কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা আবার জল আছে কিনা দেখে, কোনোটা আবার কোন ধাতু আছে সেটা দেখে, কোনোটা আবার সেখানকার আবহাওয়ার খোঁজ খবর নেয়। আর যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি করে? আমরা মোবাইল ফোনে কথা বলি। আমাদের দেশের পাঠানো ইনসার্ট নামে এক রকমের অনেকগুলো কৃত্রিম উপগ্রহের সাহায্যে। তাহলে আমরা কথা বলি কোন উপগ্রহের সাহায্যে? ইনসার্ট নামক এক প্রকার উপগ্রহের সাহায্যে। একটা, অনেকগুলো। ও, তাহলে মোবাইল ফোনে কথা বলার সময় ওগুলোর সাহায্য নিতে হয়। ঠিক তাই। তাছাড়া বিদেশে খেলা হচ্ছে আর তুমি টাটকা খেলা দেখছো, খবর দেখছো টিভিতে, ধারাভাষ্য শুনছো রেডিওতে, সবই তো এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে। কেমন করে? এই হচ্ছে পৃথিবী, এইখানে ধরো খেলা হচ্ছে, আমার বাড়ি এখানে, তাহলে এখানে আছে স্যাটেলাইট, এখান থেকে ছবিটা নিচ্ছে, আমাকে ছবিটা পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এখান থেকে আমার কথাটা নিচ্ছে, এখান থেকে এটা পাঠিয়ে দিচ্ছে। এখানে আমি বসে বসে বই পড়াচ্ছি, এখান থেকে পাঠিয়ে দিচ্ছে তোমার বাড়ি। বুঝতে পারলে? স্যাটেলাইটের কাজ হচ্ছে নিয়ে ওটা যার দরকার তাকে দেওয়া। ছবি দেখে বা নিজের কল্পনার কাগজে পিচবোর্ড বা থার্মোকল কেটে নকল উপগ্রহের মডেল তৈরি করো। তোমরা বিভিন্ন সাইজে বল দিয়ে উপগ্রহ বানাতে পারো। ছোট ছোট বল নেবে, বিভিন্ন সাইজের বলকে ফুটো করে নিয়ে কাঠি দিয়ে গুজে উপগ্রহ বানাতে পারো। ঠিক আছে? আমি একটু আইডিয়া দিয়ে দিই। একটা বড় আর্ট পেপার বা মোটা কাগজ নেবে। এই মোটা কাগজের মধ্যেখানে কি আঁকবে? সূর্য মামা আঁকবে এরকম করে। তারপরে এইদিকে একটা করে ফুটো করবে আর ওখানে করে একটা করে বল গেঁথে দেবে। ফুটো করবে, বল গেঁথে দেবে আর নাম লিখে দেবে নিচে নিচে। তাহলেই তো গ্রহ চার্ট তৈরি হয়ে যাবে, হবে না? হ্যাঁ, এইভাবে করতে পারো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, শিবম, 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 শুনতে পাচ্ছ? চলো আমরা এবার জানি বাঁচার জন্য জল। তুমি দিনে জল কবার খাও? স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। তুমি দিনে জল কবার খাও? তুমি দিনে জল কবার খাও? দাঁড়াও শিবন, পরে ধরছি। হ্যাঁ, বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, হ্যালো স্যার। তুমি দিনে জল কবার খাও? স্যার, আমি আজকে তো অনেকবার জল খেয়েছি, কিন্তু অনেকবারই জল খাই। কতবার তাও? সকালে উঠে একবার জল খাও খালি পেটে,
সকালে উঠে এবার মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তাহলে আচ্ছা, কতটা জল খেতে হয় আমাদের জানো? কি কতটা জল খেতে হয় আমাদের জানো? 1 লিটার? না, 3 থেকে 5 লিটার জল খেতে হয়। ক লিটার জল খেতে হয়? কি ক লিটার জল খেতে হয়? 3 থেকে 5 লিটার। হ্যাঁ, আজকে পাড়ার রাস্তায় জলের পাইপ সারানো হচ্ছে। পড়ো, সারাদিন সারাদিন টানাটানি, সারাদিন জলের টানাটানি। জলের টানাটানি। ক্লাসে গিয়ে রিনা রিজাকে বলল, হ্যাঁ রে, তোদের কলে জল এসেছে? রিজা বলল, না, বিকালে আসবে। দিদিমণি কি করে যেন শুনতে পেলেন। রিজাকে বললেন, জল প্রকৃতির দান। প্রকৃতির দান। জল না থাকলে সত্যি খুব অসুবিধা হতো। রাজীব বলল, আজ রাস্তায় একটা বোর্ডে দেখলাম, তাতে লেখা জল নষ্ট করবেন না, জলের আর এক নাম জীবন। দিদিমণি বলেন, তোমরা কোন কোন কাজে জল ব্যবহার করো? রুকসানা বলল, খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, এসব কাজে জল ব্যবহার করি। দিদিমণি বললেন, পানীয় জল হলো সবচেয়ে দরকারি। বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধা। আচ্ছা, দাঁড়াও। আজ থেকে অনেক বছর আগে মানুষ যখন প্রথম বস্তি গড়েছিল, তখন কোথায় গড়েছিল জানো? নদী বা নদীর ধারে। কেন বলতো? জলটা বেশি পাওয়া যায় বলে। সুতরাং বুঝতে পারছো তো, আগেকার দিনের লোকেরাও বুঝতে পেরেছিল যে জল কতটা গুরুত্ব, সেই জন্য জলের ধারে ধারে মানুষ বসবাস করতে শুরু করেছিল। তো জল আমাদের শুধু স্নান, খাওয়া এগুলো কাজে নয়, জল আমাদের ফসল ফলাতে সাহায্য করে। এক কথায় জল আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। ওই জন্যই তো জলের আর এক নাম জীবন। তাই অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা, নদী বা জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছিল। জলের কাছাকাছি থাকলে কি সুবিধা বলতে পারো? জলপথে আসা যাওয়া করতে পারবে, মাছ ধরতে পারবে, খেতে জল দিতে পারবে, জমিতে খেতে জল দিতে পারবে। হ্যাঁ, ঠিক তাই। এই জন্য মানুষ একসময় হ্রদ বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো। মানুষ দেখেছিল খেতে যথেষ্ট জলের ব্যবস্থা না থাকলে গাছ মরে যায়। মানিক বলল, বাড়ির কাছে নদী থাকলে বেশ নৌকো চালানো যায়। দিদিমণি বললেন, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার একটা প্রধান কারণ এটাই। তুমি জানো না মনে হয়? তুমি মনে হয় জানো, কলকাতা, দিল্লি, মুম্বাই সবগুলো জলের পাশে, সবগুলো জলাশয়ের পাশে গড়ে উঠেছে। কলকাতা গড়ে উঠেছে হুগলি নদীর তীরে, আবার মুম্বাই গড়ে উঠেছে, দিল্লি, সব জায়গায় কিন্তু জলের পাশে, নদীর পাশে কিন্তু শহরগুলো গড়ে উঠেছে। বুঝতে পারলে? তাহলে জল কতটা গুরুত্বপূর্ণ। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। শস্য নিয়ে যাওয়া যায়, কাঠ নিয়ে যাওয়া যায়, ভারী জিনিস নিয়ে যাওয়া যায়। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে নদী আমাদের সাহায্য করে। এইভাবে জলপথে যোগাযোগ ব্যবস্থা জন্য ব্যবসা বাণিজ্য চলে এসেছিল, আস্তে আস্তে উন্নত হয়েছিল। কিন্তু নদীর ধারে থাকার বিপদও আছে। কি বলতো বিপদ? এই যে কিছুদিন পরে বর্ষা আসবে, তখন বন্যা হবে। কি হবে? বন্যা হবে। আর একটা হয় ভাঙন। ভাঙন মানে কি জানো তো? নদীর যে নালাটা থাকে, এই ধারগুলো ভেঙে বাড়ি ঘরকে সবকে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে ভাঙন। স্যার, বলো। স্যার, আপনি কলকাতা থেকে চলে গেছেন? হ্যাঁ। ও, আপনি তো আসতে পারতেন না আমাদের বাড়িতে। যাবো, পরের বার যাবো। হ্যাঁ,
এবার গেলে তোমাকে ফোন করব। আবার কলকাতায় আসলেন আমাদের বাড়িতে একবার দেখা করে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে যাব। আচ্ছা, বারে বারে বন্যা হওয়ার ভয় থাকে। অরুণ বলল, তাহলে তো দিদি তখনকার মানুষকেও বন্যা থেকে বাঁচার কথা ভাবতে হয়েছিল। দিদিমণি বললেন, মানুষ প্রথমে নদীর উপর বাঁধ দিয়েছিল, পরে তাকে আরও নানাভাবে শক্তপোক্ত করেছিল, তারপর একসময় নদীতে সিমেন্টের পাকা বাঁধ দিল। তবে মানুষ এত দেখেছিল বন্যার জল সরে গেলে জমিতে কিন্তু পলিমাটি থিতিয়ে পড়ে, এতে ফসল কিন্তু ভালো হয়। এই বন্যা কিন্তু আমাদের ক্ষতিকর হতে পারে, কিন্তু বন্যার জলটার মধ্যে যে কাদা ছোট ছোট জীবাণু থাকে, সেগুলোতে কিন্তু খুব ভালো ফসল হয়। হ্যাঁ। বাড়ি ফেরার পর ক্লাসে জল নিয়ে ওদের আলোচনা শুনে আরতির দাদু বললেন, জল না হলে পৃথিবী প্রাণী সৃষ্টি হতো না। তখন পর্যন্ত জানা গেছে একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ আছে, তার একটা বড় কারণ পৃথিবীতে জল আছে। মঙ্গল, চাঁদ এগুলোতে প্রাণ নেই, কারণ ওখানে জল নেই। জল না থাকলে তাহলে জীবন হবে না, তাই না বলো? হ্যাঁ। এই জন্যই তো বলে জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। প্রাণী কি করে সৃষ্টি হলো বলো তো? প্রথমে পৃথিবী একদম গরম আগুনের একটা পিণ্ড ছিল। এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হলো, এর মধ্যে খাল, ডোবা এগুলো তৈরি হয়ে গেল। এবার এইগুলো তৈরি হয়ে গেল, এবার এখানে কি করবে? এগুলো পড়েই আছে, অনেক দিন ধরে পড়ে আছে। যখন এবার এইখানে যখন বৃষ্টি হলো, তখন এইগুলোতে সব জলমগ্ন হয়ে গেল। এই জলমগ্ন হওয়ার পরে এই সমুদ্র নদীর তলায় ছোট 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 সবুজ সবুজ গাছের তৈরি হলো। তারপরে এই জলাশয়েই তৈরি হলো ছোট 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 এককোষী প্রাণী। তারপর সেগুলো থেকে আস্তে আস্তে জলজ জীব এবং জলজ প্রাণী তৈরি হলো, উদ্ভিদ তৈরি হলো। তারা লাফিয়ে লাফিয়ে ডাঙায় এসে আজকের মানুষের রূপ নিল। তো জলেই প্রথম প্রাণী আর উদ্ভিদের জন্ম হয়েছিল, গাছ আর উদ্ভিদের জন্ম হয়েছিল। তোমার বাড়ি গ্রামে, তোমার বাড়ি কোন জায়গায়, গ্রামে না শহরে? গ্রামে। গ্রামে। তোমার বাড়ি ব্যবহারের জল কোথা থেকে পাও? জলের 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 দোকান থেকে। ট্যাপ থেকে পাই, নলকূপ থেকে পাই। হ্যাঁ। আর খাওয়ার জলটা আমরা দোকান থেকে পাই না? হ্যাঁ। আগে কিন্তু খাওয়ার জল কিনতে হতো না, আগে খুব সুন্দর জল পাওয়া যেত। যতদিন যাচ্ছে জল বিষাক্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা বিষ মেশাচ্ছি। ওই বিষটা চুইয়ে চুইয়ে মাটির তলায় যাচ্ছে, আর ওই জলটা খাচ্ছি তখন বিষাক্ত। কোন সময় জলের সমস্যা হয়? গরমকালে। গরমকালে। আবার বন্যার সময় তো জলের সমস্যা হয়, সব ডুবে গেলে আর জল পাবে না। তখন তোমরা কি করো? তখন দূর থেকে জল আনি। দূর থেকে জল আনি। জলকে কি করে ব্যবহার করা যায়? বর্ষার জলকে আমরা বিভিন্ন পাত্রে ধরে নিতে পারি, পুকুর কেটে সেখানে আমরা জলটাকে রাখতে পারি, তাই না? একটা রেখে দিয়ে নদীতে বাঁধ দিয়ে আমরা জলটাকে ধরে রাখতে পারি। তাহলে একটা হচ্ছে পাত্রে আমরা নিয়ে সেটাকে স্নান করা বা বাসন ধোয়ার কাজে ব্যবহার করতে পারি। পুকুরে আমরা রাখতে পারি, পুকুরে আমরা মাছ চাষ করতে পারি, সেই জলকে আমরা বিভিন্ন রকম কাচাকুচির কাজে ব্যবহার করতে পারি। আর নদীতে আমরা বাঁধ দিয়ে সেই জলকে আমরা চাকার সাহায্যে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি, জলবিদ্যুৎ। তাহলে জলের ব্যবহার হলো, এবার আছে আগুনের ব্যবহার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। ওকে। হ্যাঁ, বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বশিষ্ঠের স্ত্রীর নাম কি? অরুন্ধতী। ওয়াও। প্রথম কোন প্রাণী মহাকাশে গেছিল? লাইকা নামে কুকুর। বাহ, ভেরি গুড। জলকে তুমি কি কি ভাবে রক্ষা করতে পারো, বাঁচাতে পারো?
বৃষ্টির জল ধরে সেই জল দিয়ে চাষবাস করা, চাষবাস করা, কাপড় কাচা, স্নান করা। বাহ, ভেরি গুড, ঠিক বলেছো, খুব ভালো বলেছো। ঠিক আছে, তাহলে আমরা আজকে 213 নম্বর পৃষ্ঠা, তোমাদের বইয়ে কত পৃষ্ঠা এটা? আমাদের বইয়ে হুম 213 আছে। তোমার বইয়ে 213 আছে, তাহলে তোমার মোটা বই অনেক না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে 213 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, পরের দিন আরো হবে। এবারে একটু বেশি বেশি করে ক্লাসটা করতে হবে তোমাদের, ঠিক আছে? সঙ্গে থাকো, হ্যাঁ। হুম। কৃত্তিকা, 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 হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা তাহলে কি কি শিখলাম? উত্তর জল আকাশে কে কিভাবে থাকে? ধরে রাখা যায় সম্পর্কে। উত্তর দিকের আকাশে কে থাকে? হ্যাঁ স্যার। আকাশের উত্তর দিকে কে থাকে? আকাশের উত্তর দিকে ধ্রুব তারা। ধ্রুব তারা। হুম, জিজ্ঞাসা চিহ্ন তারা, জিজ্ঞাসা চিহ্ন, যে জিজ্ঞাসা চিহ্নের মতো যে চিহ্নটা দেখা যায় সেইটাকে কি বলা হয়? সপ্তর্ষি মণ্ডল। সাতটা ঋষির নাম জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, অরুন্ধতী কে বলো তো? অরুন্ধতী বশিষ্ঠের স্ত্রী। বাহ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আজকে আর এগোচ্ছি না। আজকে 213 নম্বর পৃষ্ঠা অবধি হলো। তোমার বইয়ের কত নম্বর পৃষ্ঠা ওটা? 78। 78 নম্বর পৃষ্ঠা, তোমাদের বইয়ে 78 নম্বর পৃষ্ঠা অবধি হলো। ঠিক আছে, আজকে আর ক্লাস বাড়ানো যাচ্ছে না, পরের দিন আরো করবো, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে।